বা আগামী দিনে তিনি রাজনীতিতে ফিরতে পারবেন কি পারবেন না, ক্ষমতা আসতে পারবেন কি পারবেন না, বা সারা জীবন কি তাকে পলাতক হিসেবে থাকতে হবে কিনা। কেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বারবার শেখ হাসিনা শেখ হাসিনা, কেউ গালি দিচ্ছে, কেউ তার পক্ষে বলছে, কেউ তার জন্য দোয়া করছে, কেউ তাকে চাচ্ছে, কেউ তাকে নিয়ে স্বপ্ন দেখছে, কেউ তাকে নিয়ে ভয় পাচ্ছে, কেউ দুঃস্বপ্ন দেখছে, ইত্যাদি আরো অনেক কিছু। যদি আপনি বাস্তবতা ধরেন তাহলে শেখ হাসিনার বয়স এখন প্রায় ৭৮ বছর। আমাদের দেশের আবহমান বাংলার যে স্বাভাবিক সেই ২১শে আগস্টে যে ভয়াবহ গ্রেনেড হামলা, এই গ্রেনেড হামলায় তার এই দুটো অঙ্গ মারাত্মকভাবে যাকে বলা হয় আহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তিনি কানে কম শুনেন এবং চোখেও ঠিকমতো দেখতে পান না। তো এই দুটো জিনিসে যখন মানুষের ভারসাম্য থাকে না, অর্থাৎ শোনা এবং দেখার ক্ষেত্রে, তখন সেখানে অনেক কিছু ইমব্যালেন্সড ঘটনা ঘটতে থাকে। তিনি ক্ষমতায় ছিলেন, অনেকে বলেন অন্য ১০টা স্বাভাবিক মানুষের মতো নন। ৭৫-এর ১৫ই আগস্টের পর তার জীবনে যে ঘটনা ঘটেছে, শেখ হাসিনার জীবনে যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনা আপনার আমার জীবনে যদি ঘটতো, আপনি আমি অনেক হয়তো উন্মাদ হয়ে যেতাম, পাগল হয়ে যেতাম, অনেক আত্মহত্যা করতাম। কিন্তু তিনি বেঁচে আছেন, ফলে তার এই বেঁচে থাকাটা অন্য স্বাভাবিক ১০টা মানুষের মতো নয়। সে সিংহাসনে বসেছে, গণভোগ করেছে, কিন্তু তার যে ছোট ভাই শেখ রাসেল, তো শেখ রাসেলের যে প্রিয় মুখটি তার সামনে এসেছে। তো শেখ হাসিনা সেই অবস্থা থেকে এখন আরো ১ বছর পর, ৬ মাস পরে বাংলাদেশের সুস্থ হয়ে তিনি ফিরে আসবেন, আবার ৭৯ বছর বয়সে, ৮০ বছর বয়সে আবার আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে টেকনাফ থেকে তেতুলিয়া ঘুরে বেড়াবেন। এটা একেবারে অসম্ভব একটা বিষয়, একেবারেই অসম্ভব একটা বিষয়। কাজে এটা নিয়ে যারা কল্পনা করছেন, তারা সাইকোলজিক্যালি কল্পনা করছেন নিজেদের স্বার্থে, বিকজ হতাশা তাদেরকে গ্রাস করেছে এবং তারা বিকল্প কোনো নেতৃত্ব পাচ্ছে না। আরবিতে যেটাকে একটা শব্দ আছে, এজাহারে তাজাল্লুল, মানুষের মধ্যে একটা গোপন মেশিন থাকে। সেই গোপন মেশিনের কারণে মানুষ করে কি অন্যের যাকে বলা হয় আনুগত্য করে, তার কাছে মাথা নোয়ায়, তার হাতে চুমু দেয়, তার নেতৃত্ব মেনে নেয়। এই যে মানুষের মধ্যে যে অপরে আনুগত্য করার যে তার যে প্রবৃত্তি, এটাকে আরবিতে বলা হয় এজাহারে তাজাল্লুল। এই জন্য অনেকে মাজারের কাছে চলে যায়, অনেকে পীর বাবার কাছে চলে যায়, অনেকে নেতার পিছিয়ে গিয়ে বসে থাকে। তাকে রেখে চায়ের দোকানের সামনে এসে এক কাপ চা খেয়ে একটা বিড়ি ধরিয়ে বা একটা সিগারেট ধরিয়ে ওই পাড়া মহল্লার একটু নেতা টাইপের তার একটু কথা বলা, গুণগান করা, এই জিনিসগুলো মানুষের মধ্যে সহজাত। তো এইরকম অভ্যাস আমাদের যেহেতু সব মানুষের মধ্যে আছে, এই জন্য যারা আওয়ামী লীগ করেন তারা এখন বিকল্পভাবে তো কাউকে পাচ্ছে না, তারা এই শেখ হাসিনাকে, তার এই বয়সকেই তারা এজাহারে তাজাল্লুল হিসেবে ব্যবহার করে, এই তিনি আজ আসছেন কাল আসছেন, এটা বাস্তবে সম্ভব না হলেও পাচ্ছেন। এবং এটা হলো ওয়ান সেট অফ ইলিউশন, কল্পনা। এই কল্পনার সঙ্গে আপনার প্র্যাকটিক্যালি ম্যাথমেটিক্যাল যে বাস্তবতা, মানে অঙ্কের যে বাস্তবতা, এটা সম্ভব নয়। এগুলো এক। ২ নম্বর হলো যে আওয়ামী লীগের রাজনীতি আদৌ সম্ভব হবে কিনা। এখানে দেখেন বাইরে যারা গেছে তারা কথাগুলো বলছেন, বিভিন্ন কথাবার্তা বলছেন, এখানে এদের এই কথাগুলো পারবে কিনা তার বাস্তবতা হলো আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ এখনো বাংলাদেশে আছেন তাদের কাছে জিজ্ঞাসা করুন। আপনার সার্জিসের কাছে জিজ্ঞাসা করার দরকার নাই, বিএনপির কাছে জিজ্ঞাসা করার দরকার নাই, কারোর কাছে জিজ্ঞাসা করার দরকার নাই। আওয়ামী লীগের অন্তত পক্ষে হাজার হাজার নেতাকর্মী আছেন যারা বাংলাদেশে আছেন, কেউ পালিয়ে আছেন, কেউ যাকে বলা হয় পালাননি, কিন্তু আওয়ামী লীগ করেন এবং আজীবন তারা মৃত্যু পর্যন্ত আওয়ামী লীগ করবেন, এরকম তাদের ডিটারমিনেশন আছেন। তাদের কাউকে বলেন যে আচ্ছা ঠিক আছে, আপনি তো আওয়ামী লীগের সাধারণ সদস্য হওয়ার জন্য আপনি তো উদ্গ্রীব ছিলেন, এখন আপনাকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বানানো হলো, সেন্ট্রাল দপ্তর সম্পাদক। আপনি যাই একটু বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ অফিসের সামনে দাঁড়ান তো, দেখেন তো এই বাংলাদেশে যারা আছে তারা কেউ সাহস পায় কিনা। কিংবা ধরুন আওয়ামী লীগের সেক্রেটারি হওয়ার জন্য কত মানুষ বলতে গেলে যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল জীবন দিয়ে দিত। এখন আপনি আওয়ামী লীগের যারা পালিয়ে আছে এবং যারা বাংলাদেশে আছে তাদের সবাইকে একটা প্রস্তাব দেন যে তোমাকে আমি ১ কোটি টাকা দেবো না, মানে ১০ কোটি টাকা দেবো বা ১০০ কোটি, যার যত টাকা আছে দেবো, তুমি আওয়ামী লীগের সেক্রেটারি হিসেবে আগামীকাল ১২টার সময় এসে এই আওয়ামী লীগের ধানমন্ডির যে অফিস আছে সেই অফিসের সামনে এসে বসো এবং ৩ দিন যদি তুমি ওখানে বসে অফিস করতে পারো আমি তোমাকে ১ কোটি টাকা দেবো, যার যার সমতা ২ কোটি টাকা দেবো। আপনি দেখেন কাউকে পান কিনা। আপনি এই যে মুগুর ভারেঙ্গা তাদেরকে বলে যে ঠিক আছে আমি তোমাকে এটা দেবো, গিভ দিস মানি, তুমি জাস্ট আসো বাংলাদেশে এসে বাইরে যারা আছে ৩২ নম্বর একটু যাও, তারপরে শেষে সুধা সদনের সামনে একটু যাও, আর আওয়ামী লীগের যে ৩-এর অফিস যেটা আছে সেই অফিসের একটু রিপেয়ার করো, তারপর শেষে সেখানে বসে একটু রাজনীতি করো, দেখেন একটা সিঙ্গেল লোক পান কিনা। তো আপনি বাইরে যারা আছে তাদেরকে ১০০ কোটি টাকা দিয়ে আপনি বাংলাদেশে এখন আনতে পারবেন না, বলবেন যে পরিস্থিতি ভালো না, আমরা এখানে বসে হুংহান করতেছি, ফুফা করতেছি, এটাই ভালো, সুখে আমরা মরতে ওখানে যেতে পারবো না। আবার বাংলাদেশে যারা আছেন, যারা বলতেছেন আজ শেখ হাসিনা আসবে কাল আসবে, তো শেখ হাসিনা আসবে তো এখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্ভর করে। তো যাদের উপর নির্ভর করে আসবেন তাদেরকে একটু বলেন যে আপনি একটু 0 পয়েন্টে গিয়ে দাঁড়ান তো, দখলে আপনি একবার একটু জহুরুল কলেজের একটা রুমে গিয়া জয় বাংলা বলে আসেন তো। এইরকম লোকগুলো, আপনি সাহসী মানুষগুলো যতক্ষণ পর্যন্ত না পাবেন ততক্ষণ পর্যন্ত রাজনীতি হবে না। তো এটা অলৌকিক কোনো বিষয় না। এটা রাতারাতি আপনার ভিতরে একটা বারুদ ঢুকিয়ে দিল, রাতারাতি আপনার ভিতরে মেডিসিন 2টা ইঞ্জেকশন ঢুকিয়ে দিল, করোনার ইঞ্জেকশনের মতো আপনি অমনি জয় বাংলা বলে একসাথে ১ কোটি লোক রাস্তায় নেমে গেলেন, এটা কোনোদিন হয়নি। এটা এখান থেকে গিয়ে আরম্ভ হতে হবে। এই জমিন
এই বাংলাদেশের জমিন আওয়ামী লীগের এই রাজনীতির জন্য এখন পর্যন্ত একেবারে 0.01%ও ভায়াবল না। যা আছে মানুষের মনে আছে, হৃদয়ে আছে, অন্তরে আছে। এখন এটাকে ভায়াবল করার জন্য আওয়ামী লীগের রাজনীতিকে টার্গেট করবেন, সেটা আগাছা বাঁচতে হবে। আওয়ামী লীগের আগাছা কি? আগাছাকে আপনি বেছে ফেলেন। আওয়ামী লীগের যে জিনিসগুলো আগাছা আছে সেই জিনিসগুলো আগাছা বেছে ফেলেন, জমিকে পরিষ্কার করেন। নাম্বার 1। নাম্বার 2 হলো এই ভূমিটাকে কর্ষণ করতে হবে, মানে মাটি কুপিয়ে সুন্দর করে উলট পালট করে ঠরে সেটাকে চাষের উপযুক্ত করতে হবে। সেই কর্ষণটা কি? টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে আবর্জনা মুক্ত করে যারা কৃষক হবেন আওয়ামী লীগের, সেই যারা আওয়ামী লীগের মাঝি হবেন, তাদেরকে এই আওয়ামী লীগের জমিটা চাষ করতে হবে। চাষ করতে গিয়ে আপনি দেখবেন যে সব জায়গায় অনুর্বর, নেতাকর্মীদের মন ভেঙে গেছে, অফিস ভেঙে গেছে, কারো ঘরে চাল নাই, ডাল নাই, মানসিক প্রবৃদ্ধি নাই। তাদেরকে আশা জাগিয়ে অর্থাৎ সার দিতে হবে, তাদেরকে সার দিতে আসবে। এরপর আপনাকে অপেক্ষা করতে হবে সিজনের জন্য, বৃষ্টির জন্য। বৃষ্টি ছাড়া, পানি ছাড়া আপনি এখানে যত দামি সিড মানে বীজ বপন করেন না কেন, কোনো লাভ হবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।